চুয়াত্তরের দুর্ভিক্ষ, যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে জীবন দিয়েছিল প্রায় 15 লক্ষ মানুষ, যাদের প্রতিপক্ষ ছিল বন্যা, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের লুটপাট এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমরা চুয়াত্তরের দুর্ভিক্ষের ইতিহাস কম বেশি সবাই জানি, কিন্তু কয়জন জানি 1973 সালের তুলনায় 1974 সালে চালের উৎপাদন বেশি হওয়ার পরেও কেন চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছিল? আর শেখ মুজিবের কোন পলিসির কারণে দুর্ভিক্ষ আরও প্রকট আকার ধারণ করেছিল? কেনই বা আমেরিকা এই দুর্ভিক্ষের সময় খাদ্যের জাহাজ আটকে দিয়েছিল? 1974 সালে দুর্ভিক্ষ দেখা দিলেও এই দুর্ভিক্ষের বীজ বপন করা হয়েছিল অনেক আগেই। কিভাবে? চলুন জেনে নিই। 1971 সালে যুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু নতুন বাংলাদেশের অর্থনীতি তখন সম্পূর্ণ ভেঙে পড়া। রাস্তাঘাট, রেল লাইন সবকিছু বিধ্বস্ত হয়ে আছে। বিদেশি অনুদানের উপর টিকে আছে গোটা দেশ। তখন শেখ মুজিবুর রহমান 1972 সালে ব্ল্যাঙ্কেট ন্যাশনালাইজেশন পলিসি ইমপ্লিমেন্ট করে, যার উদ্দেশ্য ছিল দেশকে পুনর্গঠন করা এবং পুরো পাকিস্তানের ফেলে যাওয়া কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকারের আওতায় নিয়ে আসা। এই পলিসির কারণে ফুড ডিস্ট্রিবিউশন, পাট শিল্প, সার, টেক্সটাইল, চিনি, পেপার মিল, গ্যাস ফিল্ড, কেমিক্যাল এবং স্টিল মিল সহ প্রায় 86 ভাগ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেট সরকার এবং তার নিযুক্ত কর্মকর্তাদের আওতায় চলে আসে। এই পলিসি বাংলাদেশের জন্য ব্লেসিং হওয়ার কথা ছিল, কারণ এইসব ইন্ডাস্ট্রির প্রফিট সরকারের কোষাগারে যাওয়ার কথা এবং সেই প্রফিট দেশ এবং তার মানুষের উন্নয়নে ব্যয় করার কথা ছিল। কিন্তু ঘটেছে তার পুরোপুরি উল্টো। এই পলিসির কারণে মাল্টিপল লেয়ারে মিডলম্যান এবং আমলা তৈরি হয়, যাদের কাছে পারমিট এবং লাইসেন্স দেওয়ার আলটিমেট অথরিটি ছিল। এই মিডলম্যানগুলো তাদের পজিশনকে কাজে লাগিয়ে এই সব কলকারখানা এবং ব্যবসা বাণিজ্য লুটপাট করে দেশের অর্থনীতি বিকল করে দিয়েছিল। এইদিকে 1973 সালের 6 অক্টোবর আরব জোট একত্রিতভাবে ইসরায়েলের উপর যুদ্ধ ঘোষণা করে। আর সেই যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পক্ষে সাপোর্ট দেয়, যার কারণে ওপেক মানে আরব পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর উপর তেল নিষেধাজ্ঞা আরোপ করে, যার কারণে পুরো বিশ্বে ইনফ্লেশন দেখা যায়। There's one great problem that rightly concerns every one of us, and that is, as you know, rising prices, and especially rising food prices. সামনের পরিস্থিতির কথা চিন্তা করে শেখ মুজিব সরকার 1973 সালের মাঝামাঝিতে আমেরিকার কাছে অনুদানের জন্য আবেদন করে, কিন্তু আমেরিকা নাকচ করে দেয়, কারণ বাংলাদেশ তখন কিউবার সাথে পাট রপ্তানি করছিল, যেটা ছিল একটা কমিউনিস্ট দেশ, যেটা আমেরিকার পাবলিক ল 480-কে ভায়োলেট করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হোক আর অজ্ঞাত কারণেই হোক, বাংলাদেশের কোনো ডিপ্লোম্যাটস কিংবা মন্ত্রী মিনিস্টার কারোই জানা ছিল না এই ল সম্পর্কে। মূলত আমেরিকার এই পদক্ষেপ ছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ারের একটা অংশ। পরে আমেরিকার এম্বাসি থেকে ফরমালি জানানো হলে কিউবার সাথে সেই পাটের এক্সপোর্ট বন্ধ করা হয়। আর ঠিক এমন সময়ে ভারী বর্ষণ আর ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়ার কারণে দেশে বন্যা দেখা দেয়। অধিকাংশ ফসলের জমি পানির নিচে চলে যায়। কৃষক, দিনমজুর এই শ্রেণীর মানুষের আয় বন্ধ হয়ে যায়। আর তখনই অলৌকিকভাবে বাজারে দেখা দেয় চালের অস্বাভাবিক দাম বৃদ্ধি। আপনারা হয়তো ভাবতে পারেন বন্যার কারণে চালের অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছিল, কিন্তু না। বাংলাদেশে 1973 সালের তুলনায় 1974 সালে খাদ্যশস্যের উৎপাদন বেশি হয়েছিল। অমর্ত্য সেন, নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ 1943 সালে বাংলা ফ্যামিন এবং 1974 সালে বাংলাদেশ ফ্যামিন নিয়ে রিসার্চ করেন। সেখানে তিনি 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত বাংলাদেশে উৎপাদিত চাল এবং অন্যান্য খাদ্যশস্যের একটা চার্ট শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে 1973 সালে 10.46 মিলিয়ন টন চাল উৎপাদন হলেও তা 1974 সালে বেড়ে 11.78 মিলিয়ন টন হয় এবং মোট খাদ্যশস্য 11.57 থেকে বেড়ে 12.36 মিলিয়ন টন উৎপাদন হয়, যেটা জনপ্রতি 1973 সালে ছিল 443 গ্রাম এবং জনসংখ্যা বৃদ্ধির পরেও 74 সালে বেড়ে দাঁড়ায় 451 গ্রাম। তাহলে চালের দাম কিভাবে বাড়ল? এর পিছনে অবদান ছিল প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট এবং বন্যার। বাংলাদেশে একটা কথা মানুষ সবসময় বলে, কালকে যদি শোনা যায় কেয়ামত হবে, তবে আজকেই বাংলাদেশে কাপড়ের দাম বেড়ে যাবে। এই কথাটার আসল প্রয়োগ ঘটেছিল 1974 সালের দুর্ভিক্ষে। বন্যার সুযোগ কাজে লাগিয়ে রাতারাতি চালের দাম প্রতি কেজি 4 থেকে 5 টাকা গিয়ে দাঁড়ায়। আর অন্যদিকে বন্যার কারণে আউশ ও আমন ধানেরও ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ছাড়াও 1972 সাল থেকে 1974 সাল পর্যন্ত ভারতে বাংলাদেশ থেকে চালের চোরাচালান করা হতো,
কারণ ভারতে তখন চালের দাম অনেক বেশি ছিল, বেশি মুনাফা পাওয়া যেত। আর সেই সময়ে বেশিরভাগ মানুষ তাদের কাজ হারানোর সাথে সাথে নিজের এবং নিজের পরিবারের জন্য খাদ্য কেনার সামর্থ্যও হারিয়ে ফেলে। তখন গ্রামের জনগণ শহরমুখী হতে শুরু করে, রাজধানীর রাস্তায় ছড়িয়ে পড়তে থাকে ক্ষুধার্ত মানুষের ভিড়। রেল স্টেশন, পার্ক, এমনকি সরকারি অফিসের নিচে সর্বত্র ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। প্রথমে সরকার বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিল, কিন্তু সারা দেশে ক্ষোভের ঝড় উঠলে সরকার সারা দেশে 5283টি লঙ্গরখানা খোলে। রেশন ব্যবস্থা জোরদার করা হয় এবং রেড ক্রিসেন্টের মাধ্যমে বিদেশি অনুদান বিতরণের ব্যবস্থা করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ডে বাই ডে লঙ্গরখানায় হাজার হাজার মানুষের ভিড় বাড়তে শুরু করে। সবাইকে খাওয়ানোর মতো পর্যাপ্ত সাপ্লাই লঙ্গরখানাগুলোতে ছিল না। 3 ভাগের 1 ভাগ মানুষকে 2টা করে রুটি দেওয়ার পরই খাবার শেষ বলে ঘোষণা দেওয়া হতো। যাদের সরকারি রেশনের জরুরি দরকার ছিল, কৃষক এবং দিনমজুর, তাদেরকে না দিয়ে দেওয়া হতো সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক প্রভাবশালী মধ্যবিত্তদের, কারণ তারা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল। বিদেশি অনুদান রেড ক্রিসেন্টের মাধ্যমে বিতরণের ব্যবস্থা করা হলেও তার কলকাঠিনার ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা গাজী গোলাম মোস্তফা, যার নামে সবচেয়ে বেশি দুর্নীতি এবং রিলিফের মাল আত্মসাতের অভিযোগ উঠেছিল। যেসব রিলিফের উপকরণ গরিব ক্ষুধার্ত মানুষের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো চলে যেত সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক প্রভাবশালীদের কাছে। আপনি রিলিফ পাইছেন? না, রিলিফ দিচ্ছেন না বাজি। She বড় did বড় বাচ্চা খাইয়ে দিচ্ছেন। She did not get any relief, and she said that all these relief are misappropriated by the big shots of the local administration. যার বেশিরভাগই কালোবাজারি করে ভারতে পাচার হতো, নয়তো বেশি দামে বাজারে বিক্রি করা হতো। ফলাফল, দেশে খাদ্য ঘাটতি ভয়াবহ রূপ নেয়। হাজার হাজার মানুষ ক্ষুধায় মারা যেতে শুরু করে, যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু। Would you ask him if most of the people who are buried in the cemetery die of starvation? এই যে গোরস্থানে যারা মারা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই কি না খেয়ে মারা যাচ্ছে? মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছিল, মহিলারা গায়ের কাপড় বিক্রি করে দিচ্ছিল খাবার কেনার জন্য, ফুল পাতা খেয়ে দিন পার করছিল মানুষ। কেউ কেউ 3-4 মাসেও ভাতের মুখ দেখেনি। আচ্ছা, আপনি কয়দিন আগে ভাত খেয়েছেন? ভাত রোজার গেছে, যে রোজার পরের দিকে ইস্তি বাজি জুতা হবে জানতাম মাগিয়ে দিকে। রোজার কয় মাস হবে এটা? It's 3 months she did not see a single plate of rice. অবশেষে 1 বছর পর 1974 সালের অক্টোবরে গিয়ে আমেরিকার 2.2 মিলিয়ন টন খাদ্যের অনুদান বাংলাদেশে এসে পৌঁছায়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। সরকারি হিসাবে 27,000 হলেও অমর্ত্য সেন এবং মহিউদ্দিন আলমগীরের রিসার্চ অনুযায়ী 15 লক্ষ মানুষ দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষের পরবর্তী সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তবে কিছু ইতিহাসবিদ মনে করেন মৃত্যুর সংখ্যা এর চেয়ে অনেক বেশি, কারণ প্রত্যন্ত গ্রামের হিসাব তখন কেউই করেনি। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো এই দুর্ভিক্ষটা শুধুই প্রাকৃতিক ছিল না, এর পিছনে ছিল সরকারি আমলামন্ত্রীদের লুটপাট, গোজামিল দেওয়া দুর্ভিক্ষ প্রতিরোধ ব্যবস্থা, তেলের দাম বৃদ্ধি আর আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমার কাছে মনে হয় 74 সালে মুজিব সরকারের জায়গায় যদি অন্য সরকার থাকতো তাহলে একই পরিণতি ঘটতো বাংলাদেশ মানুষের। কারণ 74 থেকে 24 অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, এমপি মন্ত্রীরও পরিবর্তন হয়েছে, কিন্তু লুটপাট এবং ক্ষমতার অপব্যবহার কোনোটাই কমেনি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কতটা মর্মান্তিক ছিল 74-এর দুর্ভিক্ষ তা নিজের চোখে অনুধাবন করতে চাইলে জন ফিল্জারের ডকুমেন্টারি ফিল্ম অ্যান আনফ্যাশনেবল ট্র্যাজেডি সবাই দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। এই চ্যানেলের অন্যতম মোটো হচ্ছে আনবায়াসড এবং ফ্যাক্ট বেস হিস্ট্রি আপনার সামনে তুলে ধরা, তাই আনবায়াসড কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।